আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাওয়া চেয়ারম্যানকে। মেজর আব্দুল গনি সম্বন্ধে এই অল্প কিছু সময় বলতে আমার খুবই মানে কষ্ট হচ্ছে, কারণ ওনার স্বল্প জীবন এত বিস্তৃত ছিল যে আমি কি বলবো না বলবো আমি বলতে পারছি না। এটাই বলবো যে উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যখন তৈরি করে গেছিলেন তখন কিন্তু বাঙালি সৈনিকদের নিয়ে কি করবেন কারো কোনো চিন্তা ছিল না উনি ছাড়া। ওনার হাতে ছিল দুইটি পাইনিয়ার কোম্পানি, এবং এই পাইনিয়ার কোম্পানিদের উনি রূপান্তরিত করেছিলেন কর্মীটোলা মাঠেই জঙ্গল সাফ করে। এখানে উনি সৃষ্টি করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কী হয়েছে আপনারা সবাই জানেন। এর সদস্য যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, সবাই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হয়ে যুদ্ধ করেছেন। 1948 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ছিলেন এবং যারা ভবিষ্যতে থাকবেন তারা এটাই মনে রাখবেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি উনি খুব অল্প সময়ে জীবিত ছিলেন। সেই সময়ের মধ্যে উনি কিন্তু শুধু যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা চিন্তা করে গেছেন তা না, উনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ এয়ারফোর্স সবগুলোর জন্য কিন্তু উনি জনবল নিয়োগ করেছিলেন 1948 সাল থেকে শুরু করে 1953 সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট অফিসার হিসাবে। সেই ইতিহাস কিন্তু সবাই জানেন না এবং সবাই অনেকে জানতেও চান না। তবে এ ব্যাপারে একটা জিনিস আমি বলতে চাই, এটাই যে অনেক সময় অনেক কথা বলে গেছেন যে মেজর গনি যদি সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা চিন্তা না করতেন এবং পাইনিয়ার কোরের সৈনিকদের নিয়ে না আসতেন, তখন পাকিস্তানি সরকার কিভাবে এই সেনাবাহিনী গড়ে তুলত তার সবার যে প্রশ্নবোধক চিহ্ন আমি রেখে দিচ্ছি। কারণ পাইনিয়ার কোরের সৈনিকদের কিন্তু 3 বছর উনি নিজের হাতে তৈরি করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছেন। সেই জন্য যখন উনি তাদেরকে নিয়ে এসে এই কর্মীটোলা মাঠে দাঁড়ালেন, পাকিস্তান সরকার বাধ্য হলো যে এই সেনাবাহিনী দিয়েই আমাদের পূর্ব পাকিস্তান তথা পূর্ব পাকিস্তান এই বাঙালি জাতির রক্ষাকারী হিসাবে তারা দাঁড়াতে পারে, এবং সেইভাবে কিন্তু উনি সব কিছু করে গেছেন। প্রাথমিক পর্যায়ে একজন সৈনিক অথবা একজন অফিসার হবে, তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য হবে ক্যাডেট কলেজ অথবা যে কোনো হাই স্কুল বা কলেজে বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ দিতে হবে, এবং পরবর্তীতে তারা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে জয়েন করবে। তাদেরকে নিয়েই কিন্তু দেশের প্রতিরক্ষা গঠন করা হবে। এই বিষয়ে উনি শুধু যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট করেই যে উনি ক্ষান্ত ছিলেন তা না, উনিকে কিন্তু অনেক নির্যাতন সহ্য করে কিন্তু সেনাবাহিনী থেকে বিদায় নিতে হয়েছিল। পরবর্তীতে উনি একজন সংসদ সদস্য হিসাবে এই সেনাবাহিনী কীভাবে জোরদার করা যায় বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখে কার্যকরী পদক্ষেপ নিয়ে যা রেখে গেছেন। আজকে তার আমরা অনেক কিছু দেখছি, আর অনেক কিছু এখনও কিন্তু তা সম্পূর্ণভাবে কার্যকরী রূপ নিতে পারেনি। মেজর গনির ইতিহাস কিন্তু অনেক বড় ইতিহাস, যা থেকে আমাদের আজকে যারা নেতৃস্থানে যারা আছেন তাদের অনেক কিছু শেখার আছে এবং তা অনেকেই অনেক পড়তে পারেন। আমি এই অল্প সময়ে এটা বলতে চাই যে জানতে হলে মেজর গনির জীবন সম্বন্ধে জানতে হলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, মেজর আব্দুল গনি majorgoni.org। সেই ওয়েবসাইটে মেজর গনির জীবন সম্বন্ধে বিশদভাবে দেওয়া আছে, তারা যদি ইচ্ছা করেন জানতে পারবেন। আমি আজকে সত্যি গর্বিত এর জন্য হচ্ছি যে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম উনি একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে কোনো এক সময় মেজর গনির মৃত্যুবার্ষিকীতে একটা আর্টিকেল লেখা হয়েছিল। উনি লিখলেন যে এই একজন আমাদের আনসাং হিরো অফ দ্য নেশন, তার সম্বন্ধে কারো কিছু বলা উচিত। তো আমি মনে করছি যে উনি যেহেতু এখন যে পদমর্যাদা আছেন, উনি নিশ্চয়ই এমন কোনো পদক্ষেপ নিতে পারবেন যে মেজর গনির নামটা ভালোভাবে মানুষ চিনতে পারে, বুঝতে পারে। কবিতায় যেমন কবি যেরকম মেজর গনির নাম ফুটিয়ে তুলেছেন, সেইভাবে মানুষ জাতীয় পর্যায়ে যাতে মেজর গনিকে পাঠ্যপুস্তকে যাতে অন্তর্ভুক্ত করা হয়, তার ইতিহাস,
তার বীর গাথা যাতে মানুষ জানতে পারে, ব্যবস্থা করা হোক, সেটা আমি চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।